শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। এই মুহূর্তে দেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, এবং সম্ভবত সবচেয়ে বেশি সমালোচনাও সহ্য করতে হচ্ছে বিএনপিকেই। আপনারা জানেন দর্শক, এই দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৫-এ একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের পথ প্রশস্ত করে। এই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতি পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে চলে আসেন বা আসতে সম্মত হন, এবং যেই সময়ে বিএনপি এই রাষ্ট্রপতি পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে আসেন, সেই সময়টা বিএনপির জন্য কিন্তু রাষ্ট্রপতি পদ্ধতি উপযোগী ছিল এবং অনুকূল ছিল। আওয়ামী লীগ অনেক হিসেব নিকেশ করেই বিএনপিকে এই ব্যবস্থাতে সম্মত করতে পেরেছিল। পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। সেই সময় বিএনপি রাষ্ট্রপতি পদ্ধতিতে থাকলে বেগম খালেদা জিয়াকে পরাজিত করে শেখ হাসিনার হয়তো রাষ্ট্রপতি হওয়া সম্ভব হতো না। জনপ্রিয়তার দিক থেকে বেগম খালেদা জিয়া শেখ হাসিনার চেয়ে এগিয়ে, এটি একেবারে প্রমাণিত। কিন্তু আজকের বিএনপির নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এই বিএনপিকে নিয়ে এখন চাঁদাবাজি, দখলের অভিযোগ যেমন আছে, পাশাপাশি বিচার সংস্কার এবং নির্বাচন নিয়েও নানা প্রচার প্রচারণা রয়েছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি সব দায় কি বিএনপির। এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং কলাম লেখক জনাব গোলাম মোল্লা রনি, রয়েছেন সিরিয়ার সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব আব্দুল আউয়াল ঠাকুর। আসসালামু আলাইকুম। এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। গোলাম মোল্লা রনি, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে বিএনপির কথা বলছিলাম, যে বিএনপি এখন প্রচার প্রচারণা যেরকম, যে সংস্কার মানে না, বিচার মানে না, ইভেন নির্বাচন পদ্ধতি নিয়ে অনেক বিষয় আছে। আসলে এই বিষয়টি কেমন? বিএনপির নাকি এর মধ্যে কোনো সমীকরণ আছে? কিভাবে দেখছেন বিষয়টি? বিএনপি যেহেতু একটা বড় দল, আপনি প্রথমেই বললেন বড় দল, এর ১৫ বছর ধরে সরাসরি আওয়ামী লীগের জুলুম এবং অত্যাচারের কারণে ছিন্ন বিচ্ছিন্ন একটি দল, এবং এখানে এই দলটি যেন দাঁড়াতে না পারে, সাংগঠনিকভাবে কোনো কাজ করতে না পারে, গত ১৫টি বছর ধরে অবিরতভাবে আওয়ামী লীগ তার সর্বোচ্চ রাষ্ট্রশক্তি ব্যবহার করে এমনভাবে করেছে যে একটা ইউনিয়ন কমিটিও আসলে গত ১৫ বছরে বিএনপি সুন্দরভাবে সম্মেলনের মাধ্যমে করতে পারেনি। তো ফলে বিএনপির যে গত ১৫ বছরের ইতিহাস, তার আগে আবার ৩ বছরের ইতিহাস বা ২ বছরের ইতিহাস, ২০০৬ থেকেই আপনি ধরেন। আচ্ছা, তো এই পুরো সময়টাতেই বিএনপিটা ছিল মানুষের মন এবং মস্তিষ্কে যারা করতেন। তো মন এবং মস্তিষ্কের এই যে ভালোবাসাটা, এটাকে লাইন আপ করার জন্য যে সাংগঠনিক ভিত্তিটা দরকার, সেই সাংগঠনিক ভিত্তি ছাড়া, চেইন অফ কমান্ড ছাড়া এইরকম একটা ক্রাইসিস মোমেন্টে আসলে কোনো দলই তার নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারে না। তো এখন আওয়ামী লীগের পতনের পর, আওয়ামী লীগ যখন পতিত হয়েছে, তখন ক্ষমতা, বিত্ত এবং বৈভবে এই দলটির সবাই মোরালের সবাই সর্বোচ্চ পর্যায়ে ছিল। তাদের চেহারা অনেক সুন্দর হয়ে গেছিল, তারপরে তাদের অনেক সুন্দর সুন্দর বাড়ি ছিল, গাড়ি ছিল, মিল কারখানা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, টাকা ছিল, হালের গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, সব ছিল। এখন এই জিনিসগুলোর প্রতি অন্য মানুষের যার নেই, তার খুব লোভ হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর যদি ক্ষুধার্ত হয়, নির্যাতিত হয়, তাহলে এই যে তার লোভের সঙ্গে লালসা, লালসার সঙ্গে জিঘাংসা, এই তিনটা জিনিস একসাথে হয়। তো চোখের সামনে দেখা গেল যে বিএনপির হাত থেকে ক্ষমতাটা নিয়ে 111-এর সরকার, তারপরে আবার আওয়ামী লীগ সরকার ক্রমাগতভাবে বিএনপির চোখের সামনে যে পোলাও কুরমা রোস্ট খেয়েছে আর বিএনপির লোকদেরকে যে মেরেছে,
এটা সঙ্গতকারীর একটা জিঘাংসা তৈরি হবে। ওই জিঘাংসাটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল রাষ্ট্রের। আচ্ছা। মানে একটা তারেক রহমান সাহেব তো দূরের কথা, স্বয়ং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও যদি আজ জীবিত থাকতেন, তার পক্ষে আসলে এই জিঘাংসা দমন করা সম্ভব ছিল না। কিন্তু রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি, তারা যে কোনো কারণে হোক এই কাজটি করতে ব্যর্থ হয়েছে, অথবা তারা এরকম একটা অবস্থা তৈরি করে দিয়েছে যে বিএনপি পচুক, আচ্ছা। বিএনপি থেকে দুর্গন্ধ বের হোক, এবং আগামীতে ভোট চাইতে গেলে যেন বিএনপি গালাগালি খায়, এবং একটা বিশেষ মহলকে, বিএনপি যারা অপোনেন্ট, তাদেরকে যেন একটা সুযোগ করে দেওয়া যায়। এটাও হতে পারে। আবার এমনও হতে পারে যে বিএনপির যে বর্তমান নেতৃত্ব রয়েছে তাদেরও অযোগ্যতা থাকতে পারে। অ্যাজ এ হোল মূল ঘটনাটা হলো যে ঘটনাটা ঘটছে, এবং এই ঘটনার সঙ্গে অনবরত সবচেয়ে বেশি দায় বিএনপির আসছে, এনসিপিরও দায় আসছে। জামাত যে একেবারে নির্দোষ তাও বলা যাচ্ছে না, অনেক জায়গায় জামাতেরও কিন্তু দায় আসছে। আবার কিছু কিছু জায়গাতে এখন আওয়ামী লীগের লোকজনও কিন্তু অপকর্ম চালিয়ে যাচ্ছে। আচ্ছা। তারা যে একেবারে সব পালিয়ে গেছে, নট লাইক দ্যাট, অনেক জায়গাতে তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু স্টেক হোল্ডার বিএনপি বড়, এই জন্য বিএনপির দুর্নাম বদনামটা এত বেশি আসছে, যেটা আসলে ভোটের রাজনীতির জন্য, সংগঠনের জন্য, দলের যারা নেতাকর্মী সিনিয়র পর্যায়ে রয়েছেন তাদের ইমেজের জন্য এমন অবস্থা হয়ে গেছে। এখন ধরেন চরমোনাইয়ের পীর সাহেব যেভাবে ওয়াজ করতেছেন, এত বিএনপিকে একেবারে রীতিমতো সর্বনাশ করে যাচ্ছে। তিনি মানে এই টাকা দিলাম পল্টনে, চলে গেল লন্ডনে, তারপরে বিএনপির কি গুণ, এই 9 মাসে 150 খুন। এখন চরমোনাই পীর সাহেবের মতো মানুষ তার পবিত্র জবান দিয়ে যদি এইরকম জিকির করেন, এইরকম ফিকির করেন সামনে, তার ভক্তগুলোর সামনে, তো তারা তো হইহুল্লোড় করেই, তার সঙ্গে সঙ্গে এটা তো ভাইরাল হয়ে যায়। মানে যে কোনো নেতিবাচক কথাটাই ভাইরাল হয়ে যায়। আপনি তারেক রহমান সাহেবকে নিয়ে যে কথাই বলেন, ইতিবাচক কথা বললে তো মানুষ হয় না। তারেক রহমান সাহেবকে নিয়ে যে কোনো নেতিবাচক কথা বললে ওটা ভাইরাল হবে, যদি বিশেষত কোনো সেলিব্রিটির কথা বলে। তখন পলিটিক্যালি যারা সেলিব্রিটি আছে বাংলাদেশে, জামাতের আমির যেটা কথা বলেন, চরমোনাই পীর সাহেব বলেন, আমরা যারা মানে এখানে আছি, আমাদের মুখ থেকে যদি তারেক রহমান সাহেব সম্পর্কে একটা নেতিবাচক কথা বলে আমরা বলে ফেলি, ওটা কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে। তো এখন বিএনপিকে টার্গেট করে অনেকে নিজেরা ভাইরাল হচ্ছেন, আবার অনেকে বিএনপিকে ছোট করছেন, এবং অনেকে একটা মজা পাচ্ছেন যে খুব ভালো ভালো কথা বললে তো অনেকের ভালো লাগে না, একটু নেতিবাচক কথাবার্তা হলে, ঝগড়াঝাঁটি না হলে তো শরীর জমে না আর কি। তো ওরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য যে একটা চক্র চলছে, তার প্রেক্ষিতে বিএনপি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, আমি আবার আসবো আপনার কাছে, সংস্কার, বিচার, এগুলো প্রসঙ্গে আপনার কাছ থেকে শুনবো। আমি একটু শুনে আসি। ডক্টর এ কে মতিনুর রহমান রয়েছেন আমাদের সাথে। ডক্টর মতিনুর রহমান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়, আমরা তো দেখেছি যে এই 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখনও বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থ, আন্দোলন করতে পারে না, এরকম নানামুখী প্রচার। এখন যখন বিএনপি আবার মানে 5 আগস্ট পরবর্তী সময়ে এখনও নানা অভিযোগ, তো অভিযোগের এই বৃত্ত থেকে কি বিএনপির বের হবার কোনো উপায় নেই? আচ্ছা, আপনাকে ধন্যবাদ ভাই। আমাকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। জি। কিন্তু দুর্ভাগ্য যে আমি কাউকে দেখতে পাচ্ছি না, তো আই কন্ট্যাক্ট না হলে আসলে কথা বলা খুব কঠিন। তারপর আমি চেষ্টা করছি বলা আপনার প্রশ্নের জবাবে। আমি আমার সাথে যারা স্টুডিওতে বিজ্ঞ আলোচক আছেন তাদেরকে শুভেচ্ছা, এবং আপনাকে শুভেচ্ছা, এটিএন সকল কলা কুশলীকে শুভেচ্ছা, এবং আমার সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং সালাম। দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন কিছু কথা অলরেডি রনি ভাই বলেছেন, তারপর আমি একটু বলি যে বিএনপি, যেটা আপনি আজকের বিষয় করেছেন, সব দায় কি শুধু বিএনপি? এটার আসলে দুটো দৃষ্টিকোণ থেকে আমি একটু বলতে চাই। সেটি হচ্ছে, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উপরে মানুষের যে আস্থা এবং আকাঙ্ক্ষা বা যে ধরনের ভরসা, সেটি সঙ্গত কারণে কিছু কথা তো হয়তো সেখানে আসবেই, এবং রাজনৈতিক ভাবে হয়তো বিভিন্ন দল তাদের মতো করে তাদের কৌশল অনুযায়ী তাদের প্রোপাগান্ডা চালানোর ক্ষেত্রে হয়তো বলবেন এটি। আবার অন্যদিকে সেটি হচ্ছে যে আপনার কিছু ঘটনা যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘটে নাই, সেটিও আমি বলবো না যে তৃণমূল পর্যায়ে বিএনপির কিছু নেতাকর্মী বা বিভিন্ন জায়গায় কিছু কিছু ঘটনা, কিছু প্রমাণ তো রয়েছে, এবং কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আসার জায়গা
সেটা হচ্ছে বিএনপি সর্বোচ্চ কর্তৃপক্ষ মানে সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়গুলো যে অ্যাড্রেস করা হচ্ছে না, সেটি একটি আশার জায়গা। এবং যেটি আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায়, মিডিয়াতে, আপনাদের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, যাদের ব্যাপারে দলীয়ভাবে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এমনকি দলের একেবারে সাধারণ সদস্য পদ থেকেও তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। তো সুতরাং বড় একটি রাজনৈতিক দলে একটা পট পরিবর্তনের মধ্য দিয়ে যে কিছু ঘটনা আহ, একেবারে প্যারাডাইসের মতো বাংলাদেশ হয়ে গেছে, বিষয়টা এরকম মনে করার কারণে, এবং যারা এটা মনে করবেন তারা আসলে, আমি মনে করি যে সেটি বাংলাদেশের কনটেক্সটে আসলে সেটি খুব বেশি প্রত্যাশিত নয়, কারণ আমরা প্যারাডাইস এখন হই নাই। সেখানে দুষ্ট চক্র থাকতে পারে, দুষ্ট লোক থাকতে পারে, কিন্তু বিএনপি সেটি সাংগঠনিকভাবে সেটি অ্যাড্রেস করে নেই। ইভেন আমি যতটুকু দেখেছি সেটি হচ্ছে যে বিএনপি শুধুমাত্র সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে তাই নয়, এটি আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রেও আপনার প্রশাসনকে তারা সহযোগিতা করেছে এবং এটিকে তারা কোনোভাবে অ্যাড্রেসও করে নেই, বরং প্রকারান্তরে প্রশাসনকে এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে এবং তারা দলগতভাবে সেটি পদক্ষেপ গ্রহণ করেছে। এখন একটি দলের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ে যতটুকু করার সেটি তারা করেছেন এবং সেই কারণে আমি এই জায়গাতে আসার জায়গায় মনে করি যে বিএনপি সর্বোচ্চ কর্তৃপক্ষ এটিকে অ্যাড্রেস করে নেই। এখন তারপরেও হয়তো এই জিনিসটি একেবারে যে নির্মূল হয়েছে বা একেবারে যে আপনার ক্লিন হয়েছে বিষয়টি এরকম মনে করি না, কিন্তু এর বিপরীতে আপনার বিএনপিকে অপরাপর, যেটি রণে ভাই বলেছেন, যে অপরাপর অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের দৃশ্যমান উপস্থিতি না থাকার কারণে যে জায়গাটি, যে ভ্যাকুমটা হচ্ছে, এটি সঙ্গত কারণেই আপনার ওই জায়গাগুলো দখল করার জন্য বা ওই জায়গাতে তারা তাদের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য একটা বড় রাজনৈতিক দল, এবং যে দলটি দীর্ঘ 17 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, 17 বছর নয়, একেবারে জন্মলগ্ন থেকে চড়াই উতরের মধ্য দিয়ে কিন্তু বিএনপি এত বড় ধরনের আহ সংকটে দল গঠন করার পরে কখনো পড়েছে আমার জানা নেই। তো সেরকম একটি পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে এবং বিএনপিকে ভাঙন ধরানোর জন্য ফ্যাসিস্ট সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছিল, কোনোটাই কিন্তু সফল হয়নি। এখন আজকে এসে আমি যেটা দেখছি, একজন ক্ষুদ্র মানে মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে, যে যে সমস্ত ইসলামিক দলগুলো, বিশেষ করে রনি ভাই উল্লেখ করছেন, আমি রনি ভাইয়ের কথার সাথে একমত, যে চরমনায় পীর সাহেব যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো একটি রাজনৈতিক দলের ভেতরে রাজনৈতিক আদর্শ এবং তাদের ভেতরে বিভিন্ন কৌশল থাকতে পারে জনগণের কাছে যাওয়ার জন্য, জনগণের আস্থা অর্জন করার জন্য, কিন্তু আপনার একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে এবং তার নেতা নেত্রীকে উদ্দেশ্য করে, ইভেন জিয়াউর রহমান সম্পর্কে যে সমস্ত ভাষা এবং যে সমস্ত শব্দ প্রয়োগ করা হয়েছে, ইসলামিক দলের প্রতি তো মানুষের, একজন মুসলমান হিসেবে আমার ব্যক্তিগত আস্থা, ইসলামিক প্রচার এবং প্রসারের ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা রাখবেন, কিন্তু আমি যেটা মনে করছি, শুধু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, শুধুমাত্র ক্ষমতার অংশীদার হওয়ার জন্য, শুধুমাত্র একটি দলকে আপনার আহ কি বলা যায়, মানে আহ মানে দুর্নাম করার জন্য এই কথাগুলো এখানে নিয়ে আসা হচ্ছে, যেটি খুবই দুঃখজনক। এটি আসলে বাংলাদেশের মানুষ কখনোই এটি স্বাভাবিকভাবে গ্রহণ করে না। অর্থাৎ আপনি আপনি খারাপ, অসম্ভব খারাপ সেটি প্রমাণ করে আমি নিজেকে ভালো মানে প্রমাণিত করব, এটি আসলে বাংলাদেশের মানুষ কিন্তু এই জিনিসগুলো বোঝে। আমরা যদি অতীতের ঘটনাগুলো দেখি, তাহলে এই এই দলগুলোর যে কীর্তিকলাপ এবং তাদের যে কর্মকাণ্ড, সেটি কিন্তু মানুষ জানে। মানুষ কিন্তু এই জিনিসগুলো বলে দৃশ্যমান, এই জিনিসগুলো আপনি, আমি এখানে একটা উল্লেখ করি, দেখুন এই যে অতি সম্প্রতি একটা গবেষণা প্রতিষ্ঠান সানেম, এটি একটি গবেষণা করেছে। সেই গবেষণার রেজাল্ট যেটি আমি আমি যতটুকু দেখেছি, সেটি হচ্ছে 64 ডিস্ট্রিক্টে তারা গবেষণা করেছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে দুটো উপজেলা নিয়েছে, এবং সেই দুটো উপজেলা কোন প্রেক্ষিতে নিয়েছে নিশ্চয়ই তারা একটা ব্যাখ্যা দিয়েছে আমার ধারণা। এবং সেখানে যে রেজাল্টটা আসছে, সেখানে আপনি দেখবেন যে 15 থেকে 35 বছর বয়সী যারা, তাদের উপর একটি গবেষণা হচ্ছে। এখন এই 15 থেকে 35 বছর কেন নিল? কারণ আমি জানি যে 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি ভোটার হতে পারবেন না। আপনি দেখবেন যে যারা 18 বছরে ভোটার হিসেবে 2008 সালে ভোট দিয়েছে, তাদের বয়স অলমোস্ট আপনি এখন 35-এ। ওই কারণে 35টা তারা বেঞ্চমার্ক হিসেবে ধরেছে। সেখানে 38.7, এবং তরুণ ভোটার যারা, তরুণ ভোটার 38.7, এটি আসছে একটি গবেষণা। এবং সানেম সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এটি একটা রেসপেক্টেবল গবেষণা প্রতিষ্ঠান, এবং আমার ধারণা তারা এই মেথডটা ফলো করেই এই গবেষণাটি করেছে। আমি ধরে নিলাম এখানে 38.7, এবং আরেক হচ্ছে আপনার 21.4 জামাত ইসলাম, আর 15 পয়েন্ট সামথিং
যেটি হচ্ছে আপনার এই যে নতুন দল যেটি গঠন করেছে এনসিপি। এনসিপি, আপনি ধরে নেন যে যদি যদি আওয়ামী লীগ কেউ এখানে আপনি আহ, মানে নিষিদ্ধ না হতো, হয়তো তাদেরও একটা পার্সেন্টেজ এখানে থাকতো। আমি এই কথাটি বলছি এই কারণে, তুলে ধরলাম এই কারণেই যে যত প্রোপাগান্ডা আপনি করেন না কেন, বাংলাদেশের মানুষকে কিন্তু খুব সহজে বক্তব্যের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভাইরাল করে বা ভাইরাল নিজে হয়ে সেটিকে জনমনে খুব বেশি আস্থা অর্জন করা যায় না। আমরা দায়িত্বশীল রাজনৈতিক দলের কাছ থেকে আসলে দায়িত্বশীল আচরণ করি। জি। আমি মনে করি যে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল আচরণ করছেন, এবং আমি দেখেছি যে বিএনপির নেতা নেত্রী বা যারা বিভিন্ন পর্যায়ে আছে তারা কিন্তু দায়িত্ব জ্ঞানহীন কোনো বক্তব্য দিয়েছেন আমার মনে পড়ে না, আমার দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এবং সেটি যে বিএনপির খুব একেবারে কোর জায়গা থেকে বলেছি, বিষয়টি এরকম না। কিন্তু আপনি লক্ষ্য করেন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, বিএনপির প্রধান শীর্ষ দুইজন নেতা এবং নেত্রী, তাদের পক্ষ থেকে প্রতিনিয়ত কিন্তু যে স্টেটমেন্ট গুলো আসছে, যেটা আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু আজকে যেটা রনি ভাই বললেন যে ভাইরাল হয়ে, আপনি ভাইরাল তো হতে চায় সাধারণত বিভিন্ন আপনার সিনেমা এবং নাটকে যারা অভিনয় করে তারা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সম্পর্কে মানুষের কাছে কিছু আপনার রিল তৈরি করে তারা নিজেকে হয়তো প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। কিন্তু কোনো রাজনৈতিক দল, বিশেষ করে যারা ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে ভূমিকা রাখে, ইসলামিক মানে কোরআন এবং সুন্নাহর আইন যারা প্রতিষ্ঠিত করতে চায়, তারা যদি ভাইরাল হতে চায় তাহলে সেটা খুবই দুঃখজনক। আমরা তো অসংখ্য ধন্যবাদ। আমি রাজনীতি আবারও আসবো আপনার কাছে। রাজনীতিতে আমি আমি শেষ করে দিই জি। একটু, রাজনীতিতে আমরা আসলে ইতিবাচক পরিবর্তন দেখতে চাই। আমরা ফ্যাসিস্ট বিদায় নেওয়ার পরে আমাদের প্রত্যাশা ছিল যে একটি ইতিবাচক পরিবর্তন হবে, কিন্তু এখন যেটা দেখছি সেটা হচ্ছে জাস্ট যে কাজগুলো ঘটছে রাজনৈতিক অঙ্গনে, যেটি ঘটছে, যেটা খুবই দুঃখজনক, শুধুমাত্র ক্ষমতার অংশীদার। অর্থাৎ ক্ষমতা যাওয়ার জন্য আপনি প্রয়োজনে এমন কিছু কিছু কৌশল আপনি গ্রহণ করেন। রাজনৈতিক দলের একটা কৌশল থাকবে, রাজনৈতিক একটা ম্যানিফেস্টো থাকবে, জনগণকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের চমকপ্রদ কিছু মেসেজ থাকবে, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি রাজনৈতিক দলকে, প্রতিপক্ষকে জি। আপনি এমন অসংখ্য কিছু ধন্যবাদ। ভাষা আপনার প্রয়োগ বক্তব্য করবেন একেবারে স্পষ্ট। যে আমি আবারও আসবো আপনার কাছে। যে ভাষাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য আসলে নয়। জি। ইতিবাচক দেখবেন না ইতিবাচক মানুষ। পরিবর্তনের দিকে কখনোই আমাদের ধাবিত করে না। আমি ধন্যবাদ। আশা করব যে এই কার্যক্রমের সাথে যারা জড়িত বা যারা আছেন তারা নিবৃত্ত থাকবেন, এবং বাংলাদেশকে প্রকৃত অর্থেই একটি সুস্থ ধারা রাজনীতিতে মানুষ যাতে আমরা যেতে পারি, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সেখানে ভূমিকা পালন করবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আব্দুল আওয়াল ঠাকুর, যে বিষয়গুলো আলাপ করছিলাম সব দায় বিএনপির, কিন্তু কিছু ঘটনা তো আসলে ঘটছে। আমরা যেটি বলছি যে গণমাধ্যমেও আসছে, দখল, চাঁদাবাজি কিংবা যে ধরনের ঘটনাগুলো, এবং জনাব গোলাম মোল্লা রনি যেটি বলছিলেন যে জিঘাংসা হোক, প্রতিহিংসা হোক কিংবা যে কোনো কারণে, সেই ঘটনাগুলোও তো ঘটছে আসলে। সেগুলো তো, এবং এই যে বহিষ্কার কিংবা ব্যবস্থা গ্রহণের কথা বললেন, তারপরেও কি রাশ টেনে ধরা যাচ্ছে সেভাবে? দেখুন, এখানে অনেকগুলো আলোচনা এসছে, তবু আমি একটুখানি শুরু করে নিই। এটা হচ্ছে যে বিএনপি আসলে ব্যাপারটা কি। বিএনপি ব্যাপারটা হচ্ছে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন একজন মেজর জিয়া। 1975 সালে বাকশাল গঠিত হওয়ার পরে গণতন্ত্রকে যখন কবর রচিত হলো এবং সেই বাকশালের যখন পতন হলো, পর্যায়ক্রমে যখন জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তিনি বহুদূরে গণতান্ত্রিক চর্চার নতুন ক্ষেত্র উন্মোচন করলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো, এরশাদ সাহেব যখন সামরিক শাসন দিলেন, তখন বাংলাদেশের ব্যারিস্টার মওদুদ আহমদের মতো ঝানু ঝানু রাজনীতিবিদরা যখন এরশাদ সাহেবের লেজুর ভিত্তি করার জন্য তার পা চাটতে শুরু করলেন, তখন বেগম জিয়া ঘর থেকে বেরিয়ে গণতন্ত্রের পতাকা তুলে ধরতে শুরু করলেন। এবং সেই অবস্থাটা কি? সেই অবস্থাটা হচ্ছে 82 সামরিক শাসনের বিরুদ্ধে যখন কর্নেল অলির মতো নেতারা গ্রেপ্তার ছিলেন, তখন তিনি একেবারে আনকরা হিসাবে শহীদ মিনারে গেলেন মিছিল করতে, ছাত্রদের শপথ পড়লেন। পরিস্থিতিটা কি? এরশাদের বিরোধিতা করতে গিয়ে সচিবালয় ঘেরাও করলেন। ক্যান্টনমেন্টের বাসা থেকে পায়ে হেঁটে প্রেস ক্লাবে যেতেন। বেগম খালেদা জিয়া আসলে, বিএনপি নিয়ে যদি আমরা কথা বলি, তার আমাদের এই কথাটা বলতে হবে যে আজকে বাংলাদেশে গণতন্ত্র বলতে যেটুকু বাতাস দেখছেন, গণতন্ত্র নয়, গণতন্ত্রের একটা বাতাস যে দেখতে পাচ্ছেন, এটি বেগম জিয়ার কল্যাণে। যদি বেগম জিয়া না থাকতেন, তাহলে বাংলাদেশে এই আলো, গণতন্ত্রের আলো এবং বাতাসটাকে চোখে দেখতো, এটা অন্তত আমি বিশ্বাস করি না। কারণ এইটা বেগম জিয়ার জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে।
তার নিজের বাসভবনকে আওয়ামী আমলে ঘুরিয়ে দেওয়া হয়েছে আদালতে ভুয়া রায়ের মাধ্যমে। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক নেতাকে এটা দাবি করতে পারেন যে শুধুমাত্র রাজনীতি করার জন্য প্রতিহিংসার কারণে তার বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে কোনো নেতার বাড়ি? আমারটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। আপনি ওই জায়গায় না আপনার দিয়ে বলছেন, আমি তো আমি আরেকটা অ্যাড করি যে আপনি দেখেন যে এই আওয়ামী শাসন আমলে একজন মানুষ যিনি একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী হিসাবে সুখে জীবনযাপন করতে পারতেন, তা না করে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়ে দেশকে বাঁচানোর বা গণতন্ত্রের সিদ্ধান্ত নিতে গিয়া কি দাঁড়ালো, সমস্ত দেশের মানুষ যখন অসহায় তখন কিন্তু তিনি হাল ছাড়েন নাই, তিনি আপোষ করেন নাই, তিনি কোনো ম্যান্ডেট দেন নাই। গণতন্ত্র যখন আইসিতে ছিল, বেগম জিয়াউর জীবনও কিন্তু তখন সংকটাপন্ন ছিল। তাহলে এই যে গণতান্ত্রিক বাতাস, আজকে যারা গণতন্ত্রের দায় নিয়ে বা বিএনপির বিরুদ্ধে নানান অভিযোগ নিয়ে কথা বলছেন, তারা কিন্তু বেগম জিয়াউর রহমান, বিএনপির বর্তমান নেতা তাদেরকে কিন্তু একবারের জন্য কোনো ধন্যবাদ দেননি। গত 15 বছর এই বিএনপি হাজার হাজার নেতা এবং কর্মী, যাদেরকে আজকে লুটপাট এবং নানা অভিযোগের কোথাও কোথাও অভিযোগ করা হচ্ছে, কিন্তু এই লোকগুলোই কিন্তু জীবন দিয়েছেন, কারাগারে গিয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে, জীবন বিপন্ন করে কিন্তু এই রনি সাহেবরাও কিন্তু ঘর থেকে বেরোতে পারেন নাই, জীবন বিচ্ছিন্ন করে ফেলেছেন। তাহলে এই লোকগুলো কিন্তু একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য ছিল। নাহিদ ইসলাম যিনি সাবেক উপদেষ্টা ছিলেন, তিনি একটা সাক্ষাৎকারে একটা কথা বলেছেন যে এই হাসিনা বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যারা যারা ঐক্যবদ্ধ ছিলেন, হাসিনার পতনের পরে তারা যার যার কাজে ফিরে গেছেন। আমি এই কথাটা সূত্র ধরে বলতে চাই যে হাসিনা বিরোধী আন্দোলনের যে ঐক্য, সেই ঐক্য কি বর্তমান সরকার ধরে রাখতে পেরেছে? তাহলে এই ঐক্য যদি ধরে রাখা না যায়, তাহলে এই দেশ পরিচালনার দায়িত্ব কি শুধুমাত্র তাদের, যারা একটি অংশ যদি দায়িত্ব পালন করে, তাহলে সামগ্রিক যে প্রভাব, আপনি যেটা বলছেন অমুকে ছিনতাই করছে, অমুকে পকেটবাজি করছে, কেউ মব জাস্টিসের পক্ষে কথা বলছেন, এইটা দেখবে কে? এইটা দেখার দায়িত্ব কে? এইটা দেখার দায়িত্ব তো নিয়েছে এই সরকার। এই সরকার কেটে দেখতে পাচ্ছে, বা সরকার কি দাবি করতে পারে যে তিনি যথেষ্টভাবে এই দেশ নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট সক্ষম? তাহলে সক্ষমতার বিএনপি দুর্নীতি করে, এটা তো পরের ব্যাপার। একটা বড় দল, বিএনপি কোনো দল না, বিএনপি কোনো এমন একটা দল না যে এখানে কর্মী এবং নেতাদেরকে জেলখানার মতো নাম্বার দিয়ে ডাকা যাবে। এটা একটা বিরাট অর্গানাইজেশন। বাংলাদেশের অধিকাংশ মানুষ যে দল করে, সেই দলের মধ্যে কিছু লোক তো থাকতেই পারে। বানের পানিতে কেবলমাত্র যে ময়লা আসে তা তো না, বানের পানির সাথে তো পলিও আসে। কেউ পলি দরকার, কেউ ময়লাকে খোঁজে। এখন আপনি যদি শুধুমাত্র একটি গণতান্ত্রিক সংগঠন, যারা বাকি কথা বলছেন, আপনি এবং আমরা সবাই একমত, এই বাংলাদেশে এখন যারা কথা বলছেন তাদের কি কারোরই গণতান্ত্রিক অভিজ্ঞতা আছে? কেউ কোনোদিন ক্ষমতায় থেকে প্র্যাকটিস করেছেন যে গণতন্ত্র কি, গণতন্ত্র কিভাবে বাংলাদেশে চর্চা হতে পারে? যে দেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নাই, যে দেশের মানুষের দিন আনে দিন খায়, তারপরে তাদের উপর স্বৈরাচারের স্টিম রোলার, শুধু একটা নয়, একবার এরশাদ পিটাইছে, তারপরে তার বান্ধবী হাসিনা পিটাইছে, এখন সরকার পিটায়। এতগুলো পিটানোর মধ্যে যদি কোনো মানুষ থাকে, সেই মানুষ কতটা সেন্সে থাকে? আজকে যে কথাগুলো বলা হচ্ছে, সব কথাগুলো সত্য কি মিথ্যা সে আলোচনা পরে, মানুষের মধ্যে ভুল থাকতেই পারে। প্র্যাকটিসের মধ্যে যখন আপনি গণতান্ত্রিক প্র্যাকটিসে যাবেন, তখন বোঝা যাবে এই প্র্যাকটিসটা সঠিক কি বেঠিক। কোনো দলই তো বাংলাদেশের যদি আপনি সোজা হিসেবে যান, তাহলে সোজা কথা বলা যায়, বিএনপি ছাড়া কারো তো গণতান্ত্রিক প্র্যাকটিসের কোনো অক্ষর কখা জ্ঞানও নাই। ক্ষমতায় যাওয়া তো পরের কথা। যারা আজকে কথা বলছেন, বিএনপিকে নিয়ে যারা সমালোচনা করছেন, তারা কি বিএনপির রাজনৈতিক বা গণতান্ত্রিক চর্চা, আমরা একজন বেগম জিয়ার একটি কেনি আঙ্গুলের নখের সমান যোগ্যতা নিয়ে কথা বলছেন? আমার তো মনে হয় না। কিন্তু তারা এটা স্বীকার করছেন না। তাদের তো উচিত ছিল এই হাসিনার স্বৈরাচারের পতনের পরে সম্মিলিতভাবে সমস্ত রাজনৈতিক দলের বেগম জিয়ার কাছে গিয়ে থ্যাঙ্ক জানানো, তাকে প্রশংসার বাণী দেওয়া, তার বাড়িটা যে বুলডোজারতে উড়িয়ে দেওয়া হয়েছে, সেই বাড়িটার জন্য কী করণীয় সেটা ঠিক করা, এবং 1/11 পরে তারেক রহমান থেকে শুরু করে বিএনপির বিরুদ্ধে একক নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের জন্য একটা কমিশন তৈরি করা। আপনি শুধুমাত্র ধরে নিয়েছেন 3টি নির্বাচনে
কি হয়েছে এই আওয়ামী লীগের 3 আমলে 111-এ যে লোকটাকে, এটা তারেক রহমানকে, এটা সে প্রেসিডেন্টের ছেলে, প্রাইম মিনিস্টারের ছেলে, কোন অপরাধে তাকে কি কারণে তার উপর নির্যাতন করা হয়েছিল? আমরা কি কেউ বলেছি? আমাদের এই আজকের যারা আন্দোলন করেন তারা কি কেউ বলেছেন যে হ্যাঁ একটা ডেমোক্রেটিক এবং গণতান্ত্রিক রাষ্ট্রে এইরকম দুঃশাসন এবং পেশি শক্তির এইরকম উল্লম্ফনতা চলতে পারে না? জি, আসুন আমি আমরা আসবো আবার দেখি। আপনার কাছে, আমি একটু শুনে আসি। জনাব গোলাম মোল্লা রনি, যে বিষয়গুলো আলাপ হচ্ছে এর মধ্যে সংস্কার একটি বিষয়। সংস্কারে দেখা যাচ্ছে অনেক বিষয় বলা হচ্ছে যে বিএনপি মানে না, মানতে চায় না, কিন্তু আমরা দেখলাম 70 অনুচ্ছেদের বিষয়ে বিএনপির একটা ইতিবাচক মনোভাব, এবং সর্বশেষ রাষ্ট্রপতির মেয়াদ, সেই জায়গাতেও বিএনপির ইতিবাচক মনোভাব। এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? এবং আমাদের কাছে যে পরিসংখ্যান, তাতে প্রায় 89% সংস্কার কমিশনের যে প্রস্তাব তাতে সায় দেওয়া হয়েছে। এরপরেও এখন বিএনপি কি কেবল মানবে, আজকের যে আমাদের শিরোনাম, অন্যান্য দলগুলোও কি ছাড় দেবে কিনা, বা তাদের দায় কতটুকু সংস্কার প্রশ্নে? প্রথমত যে সরকার এখন যে কাজগুলো করছে, আমি একেবারে প্রথম দিন থেকে বলে আসছি, এগুলো অনাহুত। আচ্ছা, 2 নম্বর হলো এগুলো অপ্রয়োজনীয়। 3 নম্বর হলো এটা সময় এবং অর্থের অপচয়। এই কাজগুলো ঐক্যমত কমিশনের কথা বলছেন না? সব অ্যাজ এ হোল, সব, শুধু ঐক্যমত কমিশন না, সমস্ত সংস্কার কমিশন। এর কারণ হলো মানে এখন যারা আছেন এদের তো কখনোই রাষ্ট্রের প্রতি কোনো কমিটমেন্ট অতীতে ছিল না, এবং আগামীতে যখন ক্ষমতা তাদের চলে যাবে তখনও তারা এই দেশে থাকবে না বিদেশে থাকবে, বা তাদের কোনো কমিটমেন্ট থাকবে কিনা উই আর নট শিওর। কিন্তু এদেশে যারা রাজনীতি করেন, বিএনপির মতো বলেন, জামাত বলেন, যারাই রাজনীতি করেন, তারা কিন্তু ঝড় বৃষ্টি বন্যা বলেন, যা কিছু বলেন, আমরা সব কিছু মোকাবেলা করি কিন্তু দেশে রাজনীতি করছি। ফলে এদেশের জনগণের জন্য কোন সংস্কারটা প্রয়োজন এবং কোনটি আমরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন যোগ্য, এটা রাজনীতিবিদদের চেয়ে ভালো কেউ বোঝেন না। এখন সমস্যা হয়ে গেল যে যারা রাষ্ট্র পরিচালনা করবেন আগামীতে, আর যারা দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তারা, এবং আজকের এই যে লড়াই সংগ্রাম করে আজকের এরকম একটা শেখ হাসিনার মতো একজন শক্তিশালী ফ্যাসিস্ট বলে যারা সবাই বলছে, কিন্তু স্বৈরশাসককে পরাজিত করার জন্য অবিরতভাবে 15 বছরের যাদের লড়াই সংগ্রামের ইতিহাস, এটা বিএনপি, জামাত, সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। কিন্তু তাদেরকে ডিকটেট করছেন সেই সমস্ত মানুষ যাদেরকে মানে ডিকটেট করার কোনো অভিজ্ঞতাও নাই, প্রয়োজনও নাই, কোনো কিছু নাই। এই জন্য আমার কাছে প্রথম থেকেই মনে হচ্ছে যে এটা একটা বোগাসবো, এই ধরনের যা কিছু হচ্ছে এগুলোর কোনো দরকার নেই। কিন্তু তারা তো বলছেন যে রাজনীতিবিদরা তো 53 বছর ক্ষমতায় ছিল, সংস্কার তো তারা করেননি। রাজনীতিবিদ, আমাদের ক্ষমতা নাই, আমরা তো তারপরে সংস্কারের প্রস্তাব দিয়েছি। সংস্কার 1 পয়সার কোনো মূল্য নাই, থাকবেও না। আর রাজনীতিবিদরা 53 বছর বসে এই রাষ্ট্রটার যে শেপ রাজনীতিবিদরা করেছে বলে তারা এই বাংলাদেশে বসে গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করতে পেরেছে, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে পেরেছে। আদারওয়াইজ এই রাজনীতিবিদদের পেছনে একদিন আমি বলতেছিলাম যে আসলে সবাই মানে একটু সুযোগ পেলে না রাজনীতিবিদদেরকে যাকে বলা হয় ঠাট্টা করে, মস্কারা করে। আপনি এই যে এখানে যারা আছেন তাদের যে কোনো একটা লোককে বলেন যে তুমি এক কাজ করো, চেয়ারটা ছেড়ে দিয়ে এসে সালাউদ্দিন সাহেবের সাথে 5 মিনিট একটু বসো তো, মির্জা ফখরুলের সাথে একটু 5 মিনিট বিতর্ক করো, গয়েশ্বর বাবুর সাথে বসে একটু হাত ধরে ধরে হাঁটো তো, দেখি কেমন পারো। অ্যাটলিস্ট গোলাম মোল্লা রনির সামনে একটু এসে বসে আলাপ আলোচনা করো তো, দেখি কয়জনের কোমরে কতটুকু জোর আছে। ক্ষমতা চেয়ারে বসে অনেক কথা বলা যায়, কিন্তু আমরা এই বাংলাদেশে সেই যে এরশাদের জমানা থেকে এখন পর্যন্ত আমরা যে টিকে আছি, ফলে এই দেশের জন্য কখন কোন জিনিসটি করার দরকার এটা হৃদয় থেকে আমাদের চেয়ে অন্য কেউ মানুষ ভালো বুঝতে পারবেন না। আর দ্বিতীয়ত এখন তারা যে মানে এখন যারা সংস্কার কমিশনে আছেন, মানে ইংরেজিতে যদি বলি, দে আর নট এন্টাইটেলড, দে আর নট অথরাইজড, দে আর নট এম্পাওয়ার্ড, অ্যান্ড মোরালি অ্যান্ড ইথিক্যালি দে ক্যানট ডু ইট। তারা এই কাজটা করতে পারে না। ফলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমার ভালো লাগে না। এর কারণ হলো দেখবেন এই যে সংস্কার বলেন, ঐক্যমত্য বলেন, এর একটা জিনিসও আগামীতে রাজনীতির জন্য ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে না, বরং এই যে সময়টিতে যে কমপ্লেক্সগুলো তারা তৈরি করে ফেলেছে, অবিশ্বাসগুলো তৈরি করে ফেলেছে, অশ্রদ্ধাগুলো তৈরি করে ফেলেছে, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে করে ফেলেছে, এবং তারা নিজেরাও বিপত্তির মধ্যে চলে গেছে। অর্থাৎ তাদের তো একটা সেফ এক্সিট লাগবে। এখন তারা সেফ এক্সিট লাগবে, এটা কারা দিবে? আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাই তো তাদেরকে সেফ এক্সিট দিবে। এখন দেখুন এনসিপি বলেন,
জামাত বলেন, তারপরে এমনকি চরমোনাই বলেন, বিএনপিতে আছি, কেউ কিন্তু তাদের ব্যাপারে শতভাগ হ্যাপি না। এখন এনসিপির লোকজনও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহকর্মী আছেন তাদেরকে বকাঝকা করছেন, তাদের সঙ্গে ঐক্যমত্য আর তাদের নেই। তো এই যে ঝামেলাটা যে তারা, কিন্তু প্রেস সচিব আবার এনসিপির কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে। ওটা না, সেটা তার একটা ভিন্ন বিষয়, ওটা এখন ওটা বা এনসিপি ভিন্ন বিষয়। কিন্তু আপনি এনসিপির যদি গত সেই লন্ডন বৈঠকের পর থেকে এ পর্যন্ত তাদের বিভিন্ন বক্তৃতা বিবৃতি দেখেন, তাহলে দেখবেন যে আগের মতো আর পূর্ণিমার চাঁদের হাসি নেই, আগের মতো ওইভাবে জোয়ার নেই। এখন নতুন নতুন কথাবার্তা শোনা যাচ্ছে। জামাতের একই অবস্থা। জামাত যেভাবে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, ওই বিশ্বাসটা কিন্তু এখন আর তাদেরকে করে না। তো এই যে অবস্থাগুলো তৈরি হয়ে গেছে, এই তৈরি হওয়ার কারণে কি হলো, আপনি দেখবেন যে যারা ঐক্যমত্য কমিশনে বসেন এরা প্রায় ঝিমুত থাকেন, এদের মুখে হাসি নেই, কারো মুখে হাসি নেই। আলী রিয়াজ থেকে শুরু করে বদিউল আলম মজুমদার, সরফরাজ সাহেব থেকে শুরু করে অন্য যারা যারা আছেন, আমি দেখলাম যে তারা বসে থাকেন, একজনের কথা বলেন আর একজন আকাশের দিকে তাকিয়ে থাকেন, একজনের কথা বলেন আর একজনের গাল চুলকাতে থাকেন, আর একজন অন্যদিকে ঘুমাতে থাকেন। মানে এই যে একটা তাদেরকে যাকে বলা হয় একটা অমনোযোগী, হতাশ, হায় আল্লাহ কী শুরু করলো, আমাদের কি হবে, আমরা যাব কোথায়, কবে এটা শেষ হবে, এই ঝামেলায় কেন জড়ালাম। তাদের আত্মীয় স্বজন তাদেরকে বুদ্ধি দেয় বা তাদেরকে ভয় দেখায় যে তোমরা জীবনে কোনোদিন রাজনীতি করো নাই, সারা জীবন বেতন পাইছো, ভাতা পাইছো, বিদেশ থেকে এনজিও করছো, টাকা আসছে, পয়সা আসছে, ভালোই তো ছিল, এই ঝামেলার মধ্যে কেন জড়াইতে গেছো, টিয়ার কাবি খার, এই তুমি এগুলোর হিসাব বুঝো, কীভাবে চুঙ্গা মারে, কীভাবে এই মানে বস্তা হয়, যা কিছু এই জিনিসগুলো তোমরা বুঝো না। অযথা তোমরা যে পার্টিগুলোর সাথে যাদের সাথে ফাইট করতে যাচ্ছ তাদের শক্তিমত্তা সম্পর্কে তো তোমার কোনো ধারণা নাই, তুমি তো তাদের সাথে কখনো লড়াই সংগ্রাম করোনি। তো এই যে কাজগুলো তারা যে করছে, করার ফলে কি হলো, পুরো অঙ্গনে অসংখ্য জটিলতা তৈরি হচ্ছে, অশ্রদ্ধা তৈরি হচ্ছে। এবং আমার তো ভয় হয়, ভয় হয় কি, আপনি দেখবেন যে আমরা যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জেলার সমাবেশ করি, উপজেলার সমাবেশ করি, ওখানে কিন্তু কেন্দ্রীয় নেতারা থাকে, এর মধ্যে কিন্তু মারামারি কাটাকাটি করে একজন আর একজনের নাকের বদনা ভেঙে দেয়। হ্যাঁ, পলিটিশিয়ানকে তাতে সোজা জিনিস না। তো এই যে তারা, আমরা যেখানে নিজেদের দলের লোকদেরকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি না, তো সেখানে এই যে দেখেন আজ চরমোনাই পীর সাহেব অত্যন্ত সম্মানিত ব্যক্তি, দেখেন আওয়ামী লীগের জমানাতে উনি ওই জেলা শহরে ইলেকশন করতে গিয়ে কিন্তু উনি নিগ্রহের শিকার হয়েছিলেন। হ্যাঁ, ওনার নাক দিয়ে ঝরঝর করে রক্ত বেরিয়েছিল। তখন তিনি অভিশাপ দিয়েছিলেন যে আল্লাহর গজব নাজিল হবে শেখ হাসিনার প্রতি, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে না বের করে আমি বের হব না। আবার দেখেন তিনি এখন বলতেছেন যে তারেক জিয়ার যে কোমর ভেঙে দেওয়া হয়েছে, কি এমনি এমনি দেওয়া হয়েছে, ও তো অন্যায় করছে, অন্যায় না করলে এগুলো দেবে কোর্ট থেকে। হ্যাঁ, তো এখন সেই যে অন্যায় করেছে, হাওয়া ভবন ছিল না, হাওয়া ভবন কি কম অন্যায় করছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন আবার দেখেন যে পিনাকির মতো মানে বিএনপি বিরোধী যে লোকজন, তাদেরকে দিয়ে এখন বিএনপির লোকজন আবার সেই হাওয়া ভবনের পক্ষে ন্যারেটিভ তৈরি করার জন্য ভিডিও করছে। তাহলে বোঝার চেষ্টা, এখন রাজনীতি জটিল হয়ে যাচ্ছে না, রাজনীতি জটিল হয়ে যাচ্ছে। এখন আগামীতে যদি কোনো ঐক্যমত্যের কমিশনে এই পীর সাহেব তার লোকজন বসেন, বিএনপির লোকজন বসেন, এবং হঠাৎ করে এই যে যেহেতু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, এবং এইগুলো যদি নিজেরা মারামারি শুরু করেন, এবং দু চারটে চেয়ার, থালা, প্লেট, গ্লাস এটা যদি অন্যদিকে চলে যায়, এবং তাদের মানে কারো গায়ে লাগে, কারো নাকে লাগে, এবং সেখান থেকে কী একটা পরিস্থিতি সৃষ্টি, আল্লাহ মাফ করুক, এটা অস্বাভাবিক কিছু না। এটা কিন্তু আজ থেকে 1 মাস 1.5 মাস আগে আমরা কল্পনাই করতে পারতাম না, কিন্তু আজকে এই কথাগুলো বলতে হ্যাঁ আশঙ্কা করতে হচ্ছে। এবং এটা বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায়ের কলঙ্কের সৃষ্টি করবে, যে আমার মাজা তো ভাঙছি, আজ তোর মাজা ভেঙে নেই, তুই আমার চিনো, আমি কি করতে পারি। তো এইগুলো অবস্থা। এই যে একটা জিঘাংসা যেটা পথে প্রান্তরে ছড়িয়ে পড়েছে, যেটি আপনি দেখেন ব্যাংক বিমা থেকে শুরু করে, ইন্স্যুরেন্স থেকে শুরু করে, আপনার কারণ বাজারের যে পাইকারি বাজারে, সেখানে এই সহিংসতাটা ছড়িয়ে পড়েছে। ফলে দেবালয় মানে যদি সারা দেশে আগুন লাগে, দেবালয় রক্ষা পায় না। তো সারা দেশে যা কিছু হচ্ছে, আপনি একটার সঙ্গে আর একটা খুচি করে লাগিয়ে দেবেন, আর আপনি সুন্দরভাবে সরকারি একটা এসি করা রুমে বসে দেশের জনগণের টাকা দিয়ে পোলাও কোরমা খাবেন, আর মাইকে সুন্দর সুন্দর ঐক্যমতের ভাষণ দিবেন। পৃথিবীতে এত সোজা না। ওই ক্যান্টনমেন্টের মধ্যে নিরাপদ আশ্রয় থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছেন, সার্কিট হাউসের মতো জায়গাতে থেকে। ওই ক্যান্টনমেন্টের আশ্রয়ের মধ্যে থেকে সর্বোচ্চ যাকে বলা হয় সিকিউরিটি নিয়ে বঙ্গবন্ধু সপরিবারে মারা গেছেন। ওই সর্বোচ্চ রাষ্ট্রীয় সিকিউরিটির মধ্যে থেকেও এরশাদ সাহেবের মতো 9 বছরের একজন স্বৈরশাসক, তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। আর স্মরণকালের আমরা ভাবতেই পারিনি যে বাংলাদেশের শেখ হাসিনা
কে আল্লাহ উঠাই না নিয়ে গেলে দুনিয়ার কোনো শক্তি তারা উঠাই নেবে, এই কথা আপনি ভাবছেন কিনা জানি না, আমরা কিন্তু কেউ ভাবিনি। সেই মানুষ সারা পৃথিবীকে সাক্ষী রেখে হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। ফলে ওই যে হুমায়ুন আহমেদের সেই কথার মতো এই দিন নয়, আরও দিন আছে, এবং এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে। অসংখ্য ধন্যবাদ। জনাব গোলাম মোল্লা রনি, আরেকটি বিষয় আপনি একটু উল্লেখ করবেন কিনা? আপনি যে বলছিলেন এই দিন নয়, আরও দিন আছে, এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে। সেই দিন তো আমরা প্রত্যাশা করি যে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে, যেটি জনপ্রতিনিধিত্বশীল সরকার বা জনগণের সরকার, তার হাতে যাবে। এবং দীর্ঘ সময়ে আমরা এটি বলি, অনেকটা চর্বিত চর্বণ হয়ে যায়, প্রতিবারই এই আলোচনা হয় যে 3টি নির্বাচন হয়নি, অনেক দিন থেকে রাষ্ট্রের জনগণের নির্বাচনের ক্ষুধা রয়েছে। সেই জায়গায় নির্বাচনের মাধ্যমেই যেহেতু ক্ষমতা হস্তান্তরের একটি মোক্ষম মানে উৎকৃষ্ট জায়গা, সেই জায়গায় এই যে নির্বাচন নিয়ে নানা রকম কথাবার্তা চলছে, যখনই নির্বাচন প্রসঙ্গ আসছে তখন তো সংস্কার, বিচার, এগুলোকে যেমন সামনে নিয়ে আসা হচ্ছে এবং বিএনপিকে সেরকম প্রতিপক্ষ, আবার স্থানীয় নির্বাচনকে সামনে আনা হচ্ছে, সাম্প্রতিক সময়ে পিআরও সামনে আনা হলো। কিভাবে দেখছেন বিষয়টি? পুরো পরিস্থিতির এমন একটা জটিল হয়ে গেছে, আসলে এমন কতগুলো মানে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতার দুর্ভোগ, দুর্দশা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা আমরা ভোগ না করে আমরা পরবর্তী কোর্সে যেতে পারছি না। ধরুন আপনার শরীরে ক্যান্সার হয়েছে, এখন আগে তো ক্যান্সারটা অপসারণ করতে হবে, তার আগে হবে না। তো এই জন্য হয় কি, বাংলাদেশে কয়জন বলেছেন আমি জানি না, কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার 7 দিনের মাথায় আমি বলেছিলাম যে উনার উচিত হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া। অর্থাৎ 2024 সনের ডিসেম্বরের মধ্যে যদি উনি নির্বাচন দিয়ে দিতেন, তাহলে জনগণ একটা সুন্দর নির্বাচন করার জন্য তারা নিজেরাই নিজেদের মতো করে আইনটা নির্বাচনের পক্ষে তৈরি নিত। আপনি দেখেন 5 তারিখ শেখ হাসিনা চলে যাওয়ার পর 8 তারিখ পর্যন্ত কার্যত দেশে সরকার ছিল না। আপনি এখন দেখেন গত 1 সপ্তাহের আপনি রেকর্ড দেখেন ল অ্যান্ড অর্ডারের, আর ওই 3 দিনের দেখেন, ওই 3 দিন বেটার ছিল, ওই 3 দিন বেটার ছিল। এমনকি উনি যখন ক্ষমতা নিলেন 8 তারিখ থেকে আপনি দেখেন 15 তারিখ পর্যন্ত, 15 আগস্ট পর্যন্ত হাতে গোনা কিছু মব ছাড়া সারা বাংলাদেশে কিন্তু কোথাও চাঁদাবাজি এর সমস্ত কোনো জিনিস হয় নাই। সারা দেশের মানুষ যার যার অবস্থান থেকে আইন শৃঙ্খলা, এমনকি থানা পাহারা দিয়েছে। তো ওইরকম একটা অবস্থার মধ্যে যেহেতু মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল একটা ইলেকশন আর ভোট দেওয়া, ফলে ওই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করার জন্য আপনি চিন্তা করেন যেভাবে মানুষ এই শেখ হাসিনাকে তাড়ানোর জন্য রাস্তায় নেমে এসেছিল জুলাই আগস্টে, আপনি তো এই বাঁধভাঙা জোয়ার আপনি বন্ধ করতে পারেননি, আপনাকে কাউকে পান বিড়ি খাওয়াতে হয়নি, কাউকে ডাকতে হয়নি। এখন যারা আছেন এরা তো কেউ বিশ্ববিদ্যালয়ে ছিলেন, কেউ লন্ডনে ছিলেন, কেউ প্যারিসে ছিলেন, কেউ আমেরিকাতে ছিলেন, কিন্তু মানুষ তো কারো আহ্বান, একজন মানে কি বলবো, এই আসিফ আকবর সে তার নিজের ছেলেকে নিয়ে গেছে শহীদ মিনারে, একটা ধাক্কা দিয়ে বলছে দাও আমার ছেলেকে মেরে ফেলো। এখন এই যে তার যে একটা স্যাক্রিফাইস, আপনি কোনোদিন আসিফ আকবরকে ডেকে একটা যাকে বলে ধন্যবাদ দিয়েছেন? কখনো তো দেন নাই। অথচ আপনি তার সন্তানের জীবন, তার নিজের জীবন, সেদিন তাকে গুলি করে মেরে ফেলতে পারতো, কিন্তু দেখা গেল যে তার উপর বসে এখন আপনি আসিফ আকবরকে আপনি যাকে বলে সাজেশন দিচ্ছেন কীভাবে গান করতে হবে, কীভাবে সারেগামা রচনা করতে হবে, তাকে সেই সাজেশন দিচ্ছেন। এগুলো মানুষের ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে। ফলে এখন নির্বাচন যেটা 2024 সনের ডিসেম্বর যদি নির্বাচনটা হতো, 100% ডক্টর মোহাম্মদ ইউনূস আরেকটা নোবেল পুরস্কার পেতেন শান্তির জন্য। ইভেন উনি যদি সেই মার্চের দিকে 2025 সনের মার্চের দিকে কোনো রকম বিতর্ক না করে নির্বাচন করতেন, অ্যাটলিস্ট 60% to 70% ফেয়ার ইলেকশন হতো। আর এখন 1% সম্ভাবনা নাই ফেয়ার ইলেকশনের, মানে কোনো সম্ভাবনা কোনো। এখন মূল ব্যাপার হলো যারা রাষ্ট্রের সর্বশক্তি দিয়ে একটা থানা রক্ষা করতে পারে না, রাষ্ট্রের সর্বশক্তি দিয়ে পটিয়ার ওসি, সবাই জানে যেখানে রং, ওসি ইজ রাইট, পুলিশের আইজি জানে ওসি রাইট, কমিশনার জানে, সেনাবাহিনীর প্রধান জানে, ইউনূস সাহেব জানে, সবাই জানে ওসি রাইট। সমস্ত রাষ্ট্র শক্তি চেষ্টা করে যেখানে পটিয়ার মতো একটা থানার ওসিকে তার চেয়ারে বসায় রাখতে পারে না, তারা 300 এমপিকে নির্বাচন করবে? এ কি এটা বেকুব হোম নাকি আমরা পুরো জাতি? এই চিন্তা করাটাই তো একটা যাকে বলা হয় একটা অস্থির চিন্তা ভাবনা। এই জায়গাটাতে যারা এনেছে পরিস্থিতিটা, তাদেরকে এর দায় দেনা পরিশোধ করে তারপরে যেতে হবে, এর বাইরে হয় না। রাজনীতি খুব খারাপ জিনিস রে ভাই, এখানে মানে টিট ফর ট্যাট। আপনি যেমন একটা টোকা দিবেন তার কাউন্টার একটা টোকা খেয়ে তারপর এখান থেকে যেতে হবে। এখান থেকে একটা মানুষ টিট ফর ট্যাট ভোগ না করে এই পৃথিবী থেকে যেতে পেরেছে। আপনি দেখেন তো স্বাধীনতার পর থেকে একটা সিঙ্গেল লোক দেখান, একটা ইউনিয়নের চেয়ারম্যান বলেন, এক
মানে কেজি গম চুরি করছে, ও মামলা খায় নাই, জেলে যায় নাই, আর পাবলিকের লাথিগুতো খায় নাই, এরকম কোনো ইতিহাস নাই। রাজনীতি এরকম একটা জায়গা যেখানে প্রতিশোধ ভীষণ রকম অপরিহার্য। এখান থেকে প্রতিশোধ মানে মানে চরিতার্থ না করে কেউ যেতে পারে না। তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় হুমকি মনে করছেন আপনি? সব কিছুই বড় হুমকি। মানে গত 11 মাসে যা কিছু হয়েছে এখানে, মানে ওনাদেরকে নির্বাচনের জন্য আমি বলছি, ওনাদেরকে ফুলের মালা দিয়ে, ওনাদেরকে প্রতি কৃতজ্ঞ থেকে, ওনাদেরকে সসম্মানে মাথায় করে রাখার মতো আমার দৃষ্টিতে একটা ঘটনাও নাই। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর মতিনুর রহমান, নির্বাচন প্রসঙ্গে আপনার মন্তব্য শুনবো। ধন্যবাদ আমিনুল ভাই, আপনাকে এবং আবার সম্মানিত সহচর সবাইকে ধন্যবাদ। অনেকগুলো ইস্যু আলোচনা হয়েছে, আমি আসলে সেই জায়গাতে রিপিট করবো না, তবে দুই একটা কথা একটু বলে নিই। জি, আপনি নির্বাচন সংক্রান্ত বলেছেন। দেখুন, আসলে নির্বাচন নিয়ে তো যে ভাষা, এই যে সংস্কার, বিচার, এখন তো আমার ব্যক্তিগত মতামত কি, আমার একজন নাগরিক হিসেবে এই আজকের যে জায়গায় এসে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি যেটি রচিত হয়েছে, এর দায় কিন্তু বর্তমান সরকারকে নিতে হবে এবং তারা পরিকল্পিত এই কাজটি করেছে বলে আমি ব্যক্তিগত মনে করি। এখন আপনি বলবেন যে পরিকল্পিত ব্যাখ্যা কি, আমি একটা একটা করে আপনাকে ব্যাখ্যা দিব, যদি আমাকে আপনাকে সময় দেন। জি, দেখুন, আমি গতকালকে একটা সোশ্যাল মিডিয়াতে এই যে বদিউল আলম মজুমদারের একটি বক্তব্য শুনেছি, যিনি সংস্কার কমিশনের একজন সদস্য। নির্বাচনে পিআর পদ্ধতি, উনি এর পক্ষ বিপক্ষ যুক্ত উপস্থাপন করছেন। আচ্ছা, উনি তো সংস্কার কমিশনের একজন সদস্য, উনি উনি কোনটার পক্ষ? নির্বাচন সংস্কার কমিশনের উনি প্রধান। হ্যাঁ, না না, উনি এর পক্ষ বিপক্ষ নিয়ে ওনার ব্যাখ্যা দেওয়ার জন্য তো উনি নাই, ওনার প্রয়োজন নাই। এই প্রয়োজন তো রাজনৈতিক দল পক্ষ বিপক্ষ নিয়ে উপস্থাপন করবে। তার মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যে এই বিষয়গুলো রাজনৈতিক ময়দানে ছেড়ে দিয়ে এক ধরনের আপনার ভোলাটাইট একটা সিচুয়েশন তৈরি করা এবং একটা আনবিকামিং সিচুয়েশন তৈরি করা, এটি যে পরিকল্পিত, এটা তো স্পষ্ট এখন আমাদের কাছে। তো সুতরাং আপনি 5ই অগাস্টের পর, মানে 5ই অগাস্টের আগ পর্যন্ত রাজনৈতিক দলের ভিতরে যে ঐক্য, যেটি অনেকে বলেছেন, আমি তাদের সাথে একমত, কিন্তু 5 তারিখের পরে তাৎক্ষণিকভাবে তো এই ঘটনাগুলো ঘটে নাই। কিন্তু আজকে এই ঘটনাগুলো কেন ঘটছে? দেখুন, পিআর পদ্ধতি নিয়ে একটা রাজনৈতিক দল বলেছেন পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, এবং সেই নির্বাচন যে হবে না, আমি যে কথাগুলো বলছি, আপনি যেটা বলছেন, যেটা গোলাম মাওলা রনি ভাই বলছেন বা আরেকজন বিজ্ঞ আলোচক বলছেন, আমরা কথা বলছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই কথা বলার সময় যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ধরনের চিৎকার করে মানে উপস্থাপন করা হচ্ছে, তার মানে এটি এই যে মানে এক ধরনের দাম্ভিকতা, এটি কি ইঙ্গিত করে? এই ইঙ্গিতটা করা, এটি আমি মনে করি যে এই ইঙ্গিতগুলো কোনো না কোনো জায়গা থেকে এই প্রশ্রয়গুলো আসছে। দেখুন, বাংলাদেশের ভবিষ্যৎটি আসলে যেভাবে প্রত্যাশা ছিল নাগরিক হিসেবে 5 তারিখের পরে, এই প্রত্যাশা যদি বিনষ্ট হয়, এবং সকল দায় দায়িত্ব কিন্তু এই বর্তমান সরকারকে নিতে হবে। এবং আমার মনে হয়, যেটা রনি ভাই বলেছেন, আমি ওনার সাথে একমত। কেন দেখেন, পিআর পদ্ধতি নতুন একটা ইস্যু, যে ইস্যুটা কিন্তু কোনোভাবেই সংস্কার কমিশন বা এই কমিটির কোনো এজেন্ডাভুক্তই ছিল না। হঠাৎ করে এটি নিয়ে আসে এবং তার পক্ষ বিপক্ষ নিয়ে এখন সাফাই গাওয়া হচ্ছে খোদ অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের গঠিত সংস্কার কমিশনের সদস্য থেকে। এখন আমি ব্যক্তিগত পর্যায়ে কথাগুলো বলতে চাই না। পিআর পদ্ধতি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি বাংলাদেশের জনগণ এটি আসলে অভ্যস্ত কিনা। দেখুন, আওয়ামী লীগের সময় কিন্তু এই যে ইভিএম পদ্ধতির একটা চালু করা হচ্ছিল, এবং সেখানে একটা টিপি দিলে কিন্তু ভোটটা দেওয়া হয়। এখন টিপি দিলেন আপনি, দেখা গেল একটা মার্কায় গিয়ে ভোট পড়লো হচ্ছে নৌকাতে, যেটি নিয়ে প্রমাণিত হয়েছে, এবং সেখানে শত শত কোটি টাকা সেখানে ইনভেস্ট করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম একটি বিষয় যখন আপনি বাংলাদেশের মানুষের সামনে, যেখানে বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত বিগত 17 বছর নির্বাচনের ভোট কেন্দ্রেই তো তারা যেতে পারেন। আমি তো আগেই উল্লেখ করেছি যে 35 বছর বয়স যার, তারা তো ভোটে অংশগ্রহণ করতে পারে একটি নির্বাচন ছাড়া, আর যার বয়স 30 সে তো ভোটে দিতে পারেনি। তো সুতরাং এর বাইরে যদি আপনি দেখেন, বাংলাদেশ এখন টোটাল জনসংখ্যার প্রায় 60% কিন্তু তরুণ ভোটার। আপনি এটা কোনোভাবে অবহেলা করা যাবে না যে টোটাল 12 কোটি ভোটারের ভিতরে 5 থেকে 5.5 কোটি ভোটার কিন্তু তরুণ ভোটার। এখন পিআর পদ্ধতি, এটার অ্যাপ্লিকেশন এবং এটার যে মানে প্রয়োগ, এটি বাংলাদেশে কতটুকু ক্ষেত্র বা কতটুকু এটি উপযোগী, আমি এক কথায় এখানে উত্তর দিই, সেটা হচ্ছে পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য যে প্রযোজ্য নয়, এটা যে অ্যাপ্লিকেবল নয়,
আমার অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমি কোনোভাবে একজন নাগরিক হিসেবে, একজন, আমি দাবি করি একজন সচেতন নাগরিক হিসেবে আমি কোনোভাবে এটার সাথে একমত নই। কারণ আপনি দেখেন যে এখানে যে জিনিসটি, এই যে 70-র যে ক্লজ, 1972 কনস্টিটিউশনে, যেটা রনি ভাই একজন আইনের ছাত্র, উনি জানবেন, সেখানে কিন্তু এই ফ্লোর ক্রস করলে আপনার সদস্যপদ থাকবে না, এটি ছিল সংবিধানে। কেন? কারণ সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটা দেশে যদি আপনি ফ্লোর ক্রস করেন, তাহলে সরকার কখনোই কিন্তু স্টেবল করবে না, হ্যাঙ্গিং একটা হবে, এবং কোনো কোনো স্বল্প সময় সরকারের আপনার অবস্থান দুর্বল হবে, যার ফলে এই ক্লজটি তখনকার সময় প্রাসঙ্গিক ছিল। আজকে এসে সেই জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দল দুটি ইস্যু ছাড়া, দুটি বিষয় ছাড়া সবগুলো বিষয় তারা ঐক্যমত হচ্ছে, সেটি আমি মনে করি গণতন্ত্রের অগ্রগতির জন্য একটা পজিটিভ দিক। কিন্তু আজকে হঠাৎ করে আপনি পিআর পদ্ধতি নিয়ে এসেছেন, যেটি পৃথিবীর বিভিন্ন দেশে উদাহরণ দেওয়া হচ্ছে, যে জার্মানিতে আছে, ইউরোপের বিভিন্ন জায়গায়। জার্মানি ইউরোপের মতো আর্থ সামাজিক প্রেক্ষাপট বাংলাদেশে, বাংলাদেশের মানুষ কি জার্মানি এবং ইউরোপের নাগরিকদের মতো এরকম সুশিক্ষিত এবং জ্ঞানভিত্তিক সমাজ এবং রাজনৈতিক দীক্ষা তাদের ভিতরে সেরকম? এটা মনে করেন আমি বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে মানে আপনার কি বলা যায় ছোট করছি না, কারণ আমি মনে করি বাংলাদেশের নাগরিকই তো এই জিনিসটি এখনো জানেন না, পদ্ধতি জানেন, ইভিএমটা যেরকম জানেন না। এখন এই ইস্যুগুলো নিয়ে এসে আপনি দেখবেন যে এখন যে কথাগুলো আসছে, বাংলাদেশের রাজনৈতিক বর্তমান প্রেক্ষিত সেটি নির্বাচনের জন্য উপযোগী নয়। তার মানে এই ঘটনা পরম্পরায় আর নতুন নতুন ইস্যু আপনি দেখবেন সামনে, যেটা আপনি অবাক হয়ে গেছেন, যেটা আমরা এই মুহূর্তে অনুমান করতে পারি। সবশেষে যে জিনিসটা হবে, সেটা নির্বাচন নিয়ে যে একটা আপনার ধ্রুমজাল, যেটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি অনেক আগেই মন্তব্য করেছিলেন এবং সে জায়গাতে যাচ্ছে, তার ফাইনালি ঘটনা কি ঘটবে আমি স্পষ্টত, আমি 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 মনে করি আমি যেন ভুল প্রমাণিত হই, আমি স্পষ্টত দেখছি আগামীতে বড় ধরনের একটি সংকটের দিকে বাংলাদেশ যাচ্ছে, এবং সেটি আরেকটি বিপ্লবের দিকে। এই সিচুয়েশন তৈরি করার জন্য সম্পূর্ণ আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটি ধন্যবাদ তাদের না, আমার কথা কিন্তু আরো কয়েকটা কথা একটু সুযোগ দেন। সেটা হচ্ছে, আপনি দেখুন যে এখানে আপনার এই যে কথাটা আপনি নির্বাচন প্রসঙ্গে বলেছেন, সেটি হচ্ছে বিএনপির প্রসঙ্গে একটু আসি। 111 যে ঘটে, 111-এর পর আপনি দেখেন যে একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়া ছিল, এবং 2 বছর তারা ছিল, যদিও সেই তত্ত্বাবধায়ক সরকার 2 বছরের জন্য পূর্ণবৈধতা দেওয়া হয়েছে, যেটা শেখ হাসিনা নিজেই বলেছেন যেটা আমাদের আন্দোলনের ফসল, এবং তাদেরকে সেফ এক্সিট একটা পর্যায়ে তারাও কিন্তু এরকম বিভিন্ন সংস্কার পদক্ষেপ গ্রহণ করে ফাইনালি তারা ক্ষমতা থেকে যাওয়ার ক্ষেত্রে নির্বাচন দিয়েছেন, ভালো কথা। এবং সেই নির্বাচন নিয়ে আমি ব্যক্তিগত মনে করি সেটাও একটা সুপরিকল্পিত একটা নির্বাচন ছিল, যে নির্বাচনটি অন্যান্য রাজনৈতিক দল অপরাপর সেখানে খুব সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে, এটা আমি মনে করি না। এখন আজকের দিনে এসে আপনি যারা এই যে জাতীয় ঐক্যমত কমিশন থেকে শুরু করে এবং বিভিন্ন সংস্কার কমিশনে যারা বসছেন, আপনি বলেন যে এই 5 অগাস্ট আন্দোলনে তাদের কোনো সম্পৃক্ততা ছিল? একটা এক্সাম্পল তারা দেখাতে পারবে? জি, সেটি গোলাম মাওলা রনি সেটি না না মুসলিম ভাই আমাকে তাদের একটি সম্পৃক্ততা ছিল এই আন্দোলনের সাথে? সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র, বৃদ্ধ, ইভেন মহিলা। এই 5 অগাস্টে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে মহিলাদের ভূমিকা ছিল, মহিলা মুক্তিযুদ্ধ ছিল, এটা আমরা শুনেছি। কিন্তু 5 তারিখে তো আমরা দেখেছি নিজের চোখে, আমরা এই আন্দোলনের অংশী হিসেবে দেখেছি যে মা, বোন এবং মহিলারা কি পরিমাণে ভূমিকা রেখেছে। তারা তো অংশী রাষ্ট্রের নাগরিক হিসেবে, যারা আজকে এই সংস্কার কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে নিয়োজিত রয়েছেন, 2 জন ছাত্র প্রতিনিধি ছাড়া একটি ভূমিকা তাদের ছিল এই আন্দোলনের সাথে। তো সুতরাং যার কোনো ভূমিকা ছিল না, যার জীবন নাশের কোনো সম্ভাবনা ছিল না, শেখ হাসিনা না চলে গেলেও, শেখ হাসিনা না গেলে তার কিছুই হতো না। কিন্তু 5 তারিখে শেখ হাসিনা না গেলে যারা আন্দোলন অংশগ্রহণ করেছে, তারা তো আয়নাঘরে একটা না, পুরো বাংলাদেশ তো একটা আয়নাঘরে রূপান্তর করতো। তো সুতরাং এই কারণে নাগরিক হিসেবে আমাদের এই জায়গাতে একটা বড় দায় আছে, যে এই সরকার রাষ্ট্রকে নিয়ে, রাজনীতিকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে এটি কিন্তু সিনেমিনি খেলার কোন রাইট তাদের নেই, কোনোভাবে হতে পারে। এবং আজকে যে রাজনৈতিক বিভিন্ন দলের মধ্যে যে অনৈক্য সৃষ্টি হচ্ছে, আমি মনে করি এখানে শুধুমাত্র দেশের অভ্যন্তর নয়, দেশের বাহিরেও একটি চক্র কাজ করছে, যেটি এটি কখনোই আপনি অ্যাভয়েড করতে পারবেন না, যে ফ্যাসিস্ট সরকার, যেটি খুব পার্শ্ববর্তী রাষ্ট্র বসবাস করছেন, এবং তাদের হাতে যে অর্থ, যে পয়সা, এটা রনি ভাই একজন রাজনীতি করেন, উনি সাবেক এমপি, উনি অনেক ভালো জানেন। আমরা মাঠের রাজনীতি করি না, আমরা যেহেতু রাজনীতির দলের সাথে
সরাসরি সাংগঠনিক কোনো কার্যক্রমে জড়িত নই, আমরা বলতে পারবো না, কিন্তু আমি বুঝতে পারি যে বাংলাদেশে যে কাঁচা পয়সা এবং মানুষের কাছে যে ফ্যাসিস্ট সরকার প্রয়োজনে অসংখ্য টাকা তারা এখানে ইনভেস্ট করবে, এবং তারই পরিকল্পনা অতীতে কয়েকটি ঘটনা ঘটেছিল এই সরকারের এগেনস্টে, এবং নতুন করে কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে, তারই একটা অংশ রাজনৈতিক দলের ভিতরে একটা অনৈক্য সৃষ্টি করে এবং বাংলাদেশের রাজনীতিকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, যাতে এই ফ্যাসিস্ট সরকারের যে পরিকল্পনা তারই একটা অংশ ডক্টর মতিউর রহমান, আপনি শেষ করবেন। অমূলক মনে করি না। জি। আমি শেষ যে কথাটি বলতে চাই, আমি যেহেতু আর আমাকে সুযোগ দিবেন না নিশ্চয়ই বুঝতে পারছি, সেটা হচ্ছে সবকিছু মিলিয়ে এই যে 5 আগস্টে যারা শহীদ হচ্ছেন, যারা জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের পরিবার পরিজন, তারা কেবলমাত্র তার শূন্যতা বুঝতে পারবে। আপনি আমি বুঝতে পারবো না। আপনার শূন্যতা আপনার পরিবার, আমার শূন্যতা আমার পরিবার। অসংখ্য ধন্যবাদ, শেষ করতে হবে। যে এই জীবন, এই শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে রাজনৈতিক দল যেহেতু জনগণের হয়ে রাজনীতি করে, সুতরাং রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিপক্ষ আপনি মনে না করে এবং একজন আরেকজনকে শত্রু মনে না করে বাংলাদেশকে একটা সুস্থ ধারার রাজনীতিতে রাজনৈতিক দলগুলো তারা আত্মনিয়োগ করবেন, এবং সেই মর্মে বর্তমান সরকারকে আমার মনে হয় যে এই চাপটা তার তৈরি করবেন, যাতে ফ্যাসিস্টের নতুন করে পুনর্বিত বাংলাদেশে না হয়। তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল আওয়াল ঠাকুর, নির্বাচন প্রসঙ্গে যে ধোঁয়াশা তৈরি হয়েছে বা সঠিক পরিস্থিতি নেই বলা হচ্ছে, অনুকূল পরিবেশ নেই নির্বাচনের, কিভাবে দেখছেন বিষয়টি? যে আলোচনাগুলো এখানে হয়েছে সেগুলো আলোচনার সাথে যদি আপনি 2-3টি কথা যুক্ত করেন, অর্থাৎ নির্বাচনটা বিষয়টা কি? নির্বাচনটা হচ্ছে একটি সিদ্ধান্ত, গণতান্ত্রিক উত্তরণের বিষয়। আমরা যে পরিস্থিতিটার মধ্যে বিরাজ করছি, এই পরিস্থিতিটা গণতন্ত্রের আবহাওয়া ঘ্রাণ দিচ্ছে কিনা সে কথা কিন্তু আমরা একমত, যে রণিবাই বলেছেন, আরও আমরা একমত যে দেশের মধ্যে যদি শৃঙ্খলা বা সামগ্রিকভাবে যদি ব্যবস্থাপনার উন্নতি না করা যায়, তাহলে নির্বাচনের মতো একটা বড় এবং জটিল জিনিস, এখন ধরেন যে উদাহরণটা নিয়ে পটিয়ার কথা বললেন, বা মব জাস্টিসের পক্ষে কথা বলা হচ্ছে, মব ভায়োলেন্সই বলি আমরা, জাস্টিস না বলি, ঠিক আছে, হ্যাঁ, মব ভায়োলেন্সের পক্ষে যদি আপনি কথা বলেন, এখন আপনি অনেক আলোচনা করা যাবে, এটা সময়ও নাই, আপনিও জানেন, যে অর্থাৎ আপনি যদি জনগণকে নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতিতে না গিয়ে উস্কে দেন, তাহলে যে ব্যক্তিটি ভোট দিতে আসবে তার নিয়ন্ত্রণটা কি? একটা ছোট্ট উদাহরণ আপনাকে বলি। 70 সালে যখন ভোট হয়েছে তখন কিন্তু ওইখানে কোনো ইলেকশন কমিশনার ছিল না, কোনো রিটার্নিং অফিসার ছিল না, রাস্তা দিয়ে যে গেছে সেই একটা নৌকার পক্ষে ভোট দিয়ে গেছে, কেউ প্রশ্ন তোলে নাই বলে এটা নিয়ে কোনো কথা হয় নাই। কিন্তু আপনি যদি ভোট করতে যান তাহলে তো সেখানে প্রশ্ন উঠবে যে আপনি জেনুইন কিনা। এখন মিক্সার এগ যদি জেনুইন কিনা এই প্রশ্ন তোলার পরে যদি বলে তোর বাপের নাম কি, তাহলে উনি কি বাপের নাম বলবেন না ভোটারের পরিচয় দেখবেন? ফলে উনি বলবেন যে ঠিক আছে বাবা, আমার বাপের নামে দরকার নাই, আপনার বাপের নামেই কাজ করেন। তাহলে সেটা ওই একই জিনিস হবে। সেটা হচ্ছে যে জিনিসটাকে আমরা গত 3টি নির্বাচনে প্রত্যাখ্যান করেছি, এই প্রত্যাখ্যিত বিষয় থেকে যদি উত্তরণ হয়, তাহলে সেখানে আমি যে কথাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে কথাটা নাহিদ হাসানের একটা কথা থেকে আমরা বলতেছিলাম, যে একটা জিনিস হলো যে এই 5ই আগস্ট বা স্বৈরাচার হাসিনার উৎখাতের সাথে যতগুলো শক্তি সমন্বিত ছিল, ততগুলো শক্তি গণতান্ত্রিক শক্তি। তাহলে এই গণতান্ত্রিক শক্তিগুলোকে যদি আপনি এক বৃত্তে না আনতে পারেন, তাহলে একটি সুষ্ঠু নির্বাচনের চিন্তা করা অবান্তর। আর এখন যারা এই বৃত্তের মধ্যে থেকে বলছেন যে 15 দিন, 1 মাস বা 1.5 মাস আন্দোলন করে যারা মনে করছেন যে আমরা সরকার গঠন করে ফেলছি, তারা যদি মনে করেন যে আমরা এই 15 দিনের অভিজ্ঞতা দিয়ে গোটা জাতিকে একটা নতুন কিছু উপহার দেব, তাহলে সেটা আদৌ সম্ভব নয়। এই কারণে যে ক্ষমতায় থেকেই তারা পারছেন না। আর একটা কথা আপনি বলেছেন, দখল, এটা বিএনপির বিরুদ্ধে যেমন আপনারা অভিযোগ করছেন, আপনি প্রশাসনের দিক যান, প্রশাসন কে দখল করে আছে? প্রশাসনের নিয়োগগুলো কোন দলের সুপারিশে যাচ্ছে? কোন দলের সুপারিশ? কোন ভবনের সুপারিশে যাচ্ছে? এনসিপি তো বলছে বিএনপির লোকজন নির্বাচন কমিশনে আছে, ভাগ করেন, প্রশাসনে আছে। ভাগ করেন, হিসাব নেন। মিডিয়াতে কার নিয়ন্ত্রণ করতেছে, সচিবালয় কে নিয়ন্ত্রণ করতেছে, ইউএনও ডিসি কাদের ফিট লিস্টে যাচ্ছে? কথা কিন্তু একভাবে বললে হবে না। শুধু অন্যের গায়ের গন্ধ দেখবেন, আপনার গায়ে গন্ধ দেখবেন, কাদের যাচ্ছে তা না। আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে এই যে ভাগাভাগি লুটপাটের
অবস্থা, এইটার প্রভাব কিন্তু নির্বাচনে পড়বে। এই প্রভাব যদি পড়তে থাকে তাহলে সেটাকে নির্বাচন বলা যাবে না, সেটা ওই আলটিমেটলি গিয়া স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তি যে লুটপাটের আলোচনা করেছে সেই থেকেও জঘন্য কিছু ঘটে যেতে পারে। উদাহরণ হিসাবে আপনি ধরতে পারেন, আজকে যদি এমন কোনো অঞ্চল থাকে যেখানে, উদাহরণ হিসাবে ধরতেছি, আজকে মনে করেন বিএনপির একজন শক্তিশালী প্রার্থী আছে এবং সেখানে জামাতের একজন প্রেস্টিজিয়াস প্রার্থী দাঁড়িয়েছেন, তিনি মনে করেন আমি যদি না জিতি তাহলে আমার অবস্থা থাকবে না। এই কথাটা আমি এই কারণে বলছি, 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে যতগুলো সিটে কারচুপি হয়েছে তার মধ্যে একটি ছিল মেজর জলিলের সিট, খন্দকার মুশতাক আহমদের সিট, এরকম যতগুলো সিট, সেখানে লড়াইটা কেন হয়েছে? কারণ সেখানে আওয়ামী লীগের কোনো কোনো প্রার্থীরা মনে করছেন যে আমরা না জিতলে সম্মান থাকবে না, সম্মান থাকবে না। তাহলে এই সম্মানের লড়াইটা কিন্তু যদি আপনি এবারও আসবে না, ব্যাপারটা কিন্তু তা বলা যাবে না। আর এটা যদি আসে তাহলে কে কার কলার ধরবে, কে কার কান ধরবে, কে কার ঠ্যাং ছিঁড়বে, এটা কিন্তু বলা খুব মুশকিল। কারণ দেশে কিন্তু আপনি অস্ত্র উদ্ধার করেন নাই, নৈরাজ্য নিরোধনের জন্য। রনি ভাই যে কথাটি বলছিলেন যে একটি থানাই আমরা কন্ট্রোল করতে পারি, আপনি তো একটা থানা কেন, আমাকে একজন ব্যক্তি বলছিলেন, খুব গুরুত্বপূর্ণ প্রোটোকল পাওয়া একজন ব্যক্তি বলছিলেন যে আপনি যে আমার সাথে যাচ্ছেন আমি কিন্তু নিরাপদ না। কেন নিরাপদ না? এই যে আমার সাথে প্রোটেকশন দেখেন, সামনে যদি একদল যুবক এসে বলে গাড়িতে কে আসো নামো, এই পুলিশ কিন্তু গুলি করতে পারবে না। সুতরাং আমার এই প্রোটেকশনের অর্থ কি? তাহলে একজন ব্যক্তি যে নিজেকে নিরাপদ মনে করছেন না উইথ প্রোটেকশন, তাহলে এই যে পুরা দেশটা ছেড়ে দিবেন কার কাছে? এখন সমাধানটা কোথায়? আপনি পুলিশকে বিশ্বাস, সমাধানটা কোথায়? শেষ করবো আমরা। হ্যাঁ, আমার কাছে যদি সমাধানের কথা বলেন তাহলে আমি মনে করি সরকার যদি নির্বাচনের প্রতি আন্তরিক থাকে, তার প্রথম শর্ত হচ্ছে যে গণতন্ত্রের প্রধান শরিক দল বা প্রধান ভাগিদার বিএনপি থেকে শুরু করে অন্য যারা সিটে ফোটাও পাবেন বা অন্য যারা আন্দোলনে অংশগ্রহণ ছিলেন, নাও পেতে পারেন, সেই অসুবিধা নাই, কিন্তু তার আন্তরিকতা আছে, জ্ঞান বুদ্ধি আছে, মেধা আছে, এই সকলকে নিয়ে একটি নির্বাচন উপযোগী প্ল্যাটফর্ম তৈরি করা এবং জনগণের মধ্যে এই আস্থা এবং বিশ্বাস তৈরি করা যে সরকার নির্বাচন দেওয়ার ব্যাপারে আসলে আন্তরিক। আচ্ছা, মানে এখন পর্যন্ত সেটি মনে হচ্ছে? এখন পর্যন্ত কোনো মানুষ বিশ্বাস করে না যে এই সরকার নির্বাচন দেবে। আমি এই রাস্তায় যত মানুষের সাথে জিজ্ঞেস করছি, কয়েছে দূর কোথায় নির্বাচন, মানুষ বিশ্বাসই করে না কোথায় নির্বাচন। এই তারিখ তো পরে ফেব্রুয়ারি বলা হচ্ছে, বলে প্রত্যেক, আমি আকারে আপনাকে সত্য কথা বলছি, আমি যত মানুষের সাথে কথা বলছি প্রত্যেক মানুষই বলে কিসের আমি নির্বাচনের কথা বলেন, কোথায় নির্বাচন, এটা কি নির্বাচন নাকি? অর্থাৎ প্রত্যেক মানুষের কাছে যে ভিন্ন ভিন্ন মেসেজ, তাদের কাছে একটা বার্তা থাকে, নির্বাচনের জন্য যে বার্তা, সেই বার্তা এখনো কারো কাছে পৌঁছে নাই। এটা পৌঁছবে কখন? যখন মুয়াজ্জিন আজান দিলে নামাজের শব্দ শোনা যায় যে এখন নামাজ হবে, এর আগ পর্যন্ত কেউ টের পায় না। নির্বাচন হতে হলে রাজনৈতিক দলগুলোর সাথে বসে আপনাকে সেই ঐক্যমতের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ধন্যবাদ। নতুন সরকারি পদ্ধতিতে যেতে হবে, যেই যারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা করবে, কোনো কমিশনের দরকার নাই। যদি সেখানে ইউনূস সাহেব থাকেন বা অন্য কেউ থাকেন, সেনাপ্রধান থাকেন, প্রেসিডেন্ট কে থাকবেন আমি জানি না, কিন্তু সবাই মিলে একখানে বসে, তারেক রহমান থেকে শুরু করে জামাতের ডক্টর শফিক সাহেব থেকে, তারপর এনসিপির যারা আছেন, যারা আছে বাংলাদেশে, সকল অংশীজন মিলে যখন বলবেন বিসমিল্লাহ, আগামী 1 তারিখে আমাদের নির্বাচন, জনগণ বলবে আলহামদুলিল্লাহ, ভোট দেবো নিজের মতো করে। আনটিল এন্ড আনলেস, যতক্ষণ পর্যন্ত ওই ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি যত কথাই বলি এটা শুধুমাত্র বালির বাঁধের মতো মনে হবে, একটা বকওয়াস, অর্থহীন। গোলাম মোল্লা রনি, শেষ করবো, যদি কিছু যুক্ত করেন। না, উনি যে বলেন যে সবই ঠিক আছে, মূলত আসলে এখন পর্যন্ত আমরা কেউ বিশ্বাস করতে পারছি না যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে, এপ্রিল মাসে হবে কিংবা জুন মাসে হবে, আদৌ হবে। হ্যাঁ, আব্বা আদৌ হবে, আমরা কেউ বিশ্বাস করতে পারছি না। খুব আশঙ্কাজনক অবশ্যই, নিঃসন্দেহে। যে যারা বলছেন, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সরকারের কোনো একটা সিঙ্গেল পার্সন নেই যার প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থা এবং রেসপেক্ট, সম্মান আছে। না, এই লোক মিথ্যা কথা বলে না, এই লোক চরিত্রবান, এই লোকের প্রতি নির্ভর করা যায়, এই লোক মরে যাবে, এর উপর দিয়ে লাশ ট্রাক উঠে যাবে, কিন্তু এর কথা চেঞ্জ হবে না। কিন্তু এখন এই সরকারের মধ্যে যারা লোক আছে, সেটা হলো যে দুনিয়ার কোনো জায়গাতে যদি কম্পন না হয়, একটু সমস্যার সৃষ্টি না হলে সবার আগে যে সমস্যা হবে এদের কথায় সমস্যা হবে, এরকম আমাদের একটা অবস্থা তৈরি হয়ে গেছে। আর থার্ডলি হলো
যে সরকারের কতগুলো জায়গা, যেমন ধরেন বঙ্গভবন, জি, প্রেসিডেন্টের পদ, তারপরে প্রধান উপদেষ্টার পদ, মানে প্রধানমন্ত্রীর পদ, এরপর সেনাবাহিনীর প্রধান পদ, আইজিপির পদ, মানে এই 10-12টা যে পদগুলো আছে না, এগুলো পরস্পরের সঙ্গে টক্কর লেগে এত ঠুনকো হয়ে পড়ছে, এগুলোর মর্যাদা নষ্ট হয়ে গেছে। ফলে এই পদগুলোতে আসলে ইমিডিয়েটলি পরিবর্তন আনতে হবে, অথবা যে কোনো একজন বা দুইজনকে খুব স্ট্রং হয়ে দাঁড়ায়ে বলতে হবে যে না, এই পদের মর্যাদা আছে। এখন মানে অবস্থা হচ্ছে কি, রাস্তার যে সে সেনাপ্রধানকে গালাগাল করছে, রাস্তার যে সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগাল করছে, রাস্তার যে সেই বঙ্গভবন থেকে শাহাবুদ্দিন চুপ্পুর সাহেবকে আজকে বের করে ফেলবে। ইটস নট এ ফেয়ার টক। তো এই যখন কথাবার্তা হচ্ছে, তো সেখানে আপনি কিসের ইলেকশন করবেন? এটা একটা হাস্যকর ঘটনা আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।